আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা এই বছর যারা মেডিকেল কলেজে ভর্তি হতে চলছে তাদের উদ্দেশ্য করে বানানো। এবছর মেডিকেল কলেজে যারা ভর্তি হচ্ছ আ তাদের বিষয়ে আমি এই কথাটা বলতে চাই। মেডিকেল কলেজের জার্নিটা প্রায় পড়ালেখার ৫ বছর, তারপর ইন্টার্নশিপ ১ বছর, পরীক্ষার রেজাল্ট সব মিলে যে ৬.৫ বছরের জার্নি, এটা খুব কঠিন একটা জার্নি। যার জন্য ১ম যে উপদেশটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে খুব ভালো বন্ধু বানানো। খুব ভালো বন্ধুর গুরুত্ব এখানে এই জায়গায় যে এই লম্বা একটা জার্নিতে অনেক সময় এরকম আসবে যখন অনেক সময় ফোকাস চলে যায়, অনেক সময় এমন অনেক কাজে ডিরেল হয়ে যায় যেটার জন্য আমাদের একাডেমিক লাইফে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। কখনো কখনো আমরা এমন কোনো একটা পরিবেশে থাকি যেখানে কারো খুব সাপোর্ট প্রয়োজন পড়ে। তো একটা ভালো বন্ধু যদি আমাদের থাকে এবং সেই ভালো বন্ধু আমাদেরকে যদি রিয়েলাইজ করে যে না, আমার ফ্রেন্ডটা খুব খারাপ একটা জোনে চলে যাচ্ছে, তাকে নিয়ে আসতে হবে। তো এরকম একটা সাপোর্ট ছাড়া মেডিকেল কলেজের জার্নিটা খুবই কঠিন হয়ে যাবে। এই ফ্রেন্ড একজন হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু এরকম একটা ফ্রেন্ডশিপ যদি তৈরি করা যায় সেটা পরবর্তীতে মেডিকেল কলেজের পরেও খুবই একটা সুন্দর জার্নি কন্টিনিউ হতে থাকে, যেটা আমি আমার নিজের লাইফের এক্সাম্পল থেকে বলতে পারি, কিংবা আমি এরকম দেখেছি সেই জন্য বলা। এই বন্ধুটা কিন্তু কোনো জাজমেন্টে যাবে না, নিজের সাথে কোনো কম্পিটিশনে যাবে না। কম্পিটিশনের ঊর্ধ্বে উঠে যদি মেডিকেল কলেজে কোনো ফ্রেন্ড বানানো যায় তাহলেই সেই ফ্রেন্ডশিপটা পরবর্তীতে টিকে। কারণ এই জায়গাতে যদি কেউ নিজের সাথে কম্পেয়ার করে ফ্রেন্ডকে দাঁড় করায় তাহলে সেটা খুব কঠিন একটা জার্নি হবে। সেকেন্ডলি আমি মনে করি যে একদম একটা পারফেকশন এই ৬.৫ বছরে নিজের উপরে টর্চার না করা যায়, আমাকে পারফেক্ট হতে হবে একদম। আমার মনে হয় প্রোগ্রেসটা ইম্পর্টেন্ট। আমি থ্রু আউট দ্য জার্নি আগের চাইতে নিজেকে আরেকটু বেটার করার ট্রাই করতে পারছি কিনা। আমি আমার একাডেমিক লাইফে যেই পরিস্থিতিতে ছিলাম তার চাইতে আরেকটু বেটার করার ট্রাই করা, টিচার্সদের কাছে, সিনিয়রসদের কাছে, ক্লাসমেটদের কাছে যখন যেটা বুঝতে পারতেছি না সেটা নিয়ে কোশ্চেন করা এবং সেটার সমাধানে যাওয়া। কিন্তু নিজের উপর যেন একটা টর্চার না চলে আসে যে আমাকে পারফেক্ট হতে হবে। কারণ তোমরা প্রত্যেকেই জীবনে এমন একটা বয়সে এবং এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছো যারা অলরেডি কিন্তু সমাজের চোখে, পরিবারের চোখে, কাছের মানুষের চোখে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছো। এই প্রমাণ করার প্রতিযোগিতায় যদি হারিয়ে যাও তাহলে ভবিষ্যতে জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। আর একটা জিনিস আমার মনে হয়, মেডিকেল কলেজে কেউ যদি কোনো একটা সিচুয়েশনে যেটা বুঝতে পারছে না তখন কেন এটা হচ্ছে বা জিজ্ঞেস করতে লজ্জা না পেয়ে আগ্রহী হয়ে জিনিসটা জিজ্ঞেস করতে পারে। এবং এর সাথে সাথে আমি বলবো সিনিয়রদের হেল্প নেওয়া। আমরা ছোটোবেলায় যখন গেমস খেলতাম অনেক সময় কিছু চিট কোডস ছিল না যেগুলো গেমসটাকে অনেক সহজ বানিয়ে দিত বা টাস্কটাকে অনেক সহজ বানিয়ে দিত। আমার মনে হয় সিনিয়ররা এরকম করে হেল্প করতে পারে। তবে কিছু সিনিয়র থাকে যাদের আমার মনে হয় একটু অ্যাভয়েড করা প্রয়োজন, যারা কোনো একটা কিছুতে বলে আরে এই বই পড়ে কী হবে, মেন বই পড়ে কী হবে, কিংবা আরে ধুর এত কিছু লাগে না, এই জাতীয় এর চাইতেও বেশি আমি বলছি না সেভাবে, কেউ কেউ খুব ডিমোরালাইজ করতে পারে। আমার মনে হয় এই ধরনের সিনিয়রকে একটু অ্যাভয়েড করে যারা এনকারেজ করে তাদের কাছাকাছি থাকা এবং তাদের কাছ থেকে উপদেশগুলো নেওয়া। যেমন আমার নিজের মেডিকেল কলেজের একজন সিনিয়র ছিলেন, উনি এখন বাংলাদেশ আর্মিতে মেজর। তো ভাই আমাকে মেডিকেল কলেজে, উনি তখন ফাইনাল ইয়ারে বের হয়ে যাবে, আমি ফার্স্ট ইয়ারে, আমাকে লাইব্রেরিতে বলেছিলেন যে তানিম তুমি ফিজিওলজিটা ভালো করে পড়বা, এটা তোমাকে প্যাথোলজি বুঝতে হেল্প করবে। প্যাথোলজি যখন থার্ড ফোর্থ ইয়ারে ভালো করে পড়বা ওইটা ফাইনাল ইয়ারে মেডিসিনে তোমাকে অনেক হেল্প করবে। এবং কিছুদিন আগে ক্লিনিক্যাল রোটেশনে ভাইকে আমি এখন পাই, দেখি মর্নিং সেশনে। তো উনি আমাকে লাইব্রেরিতে আমার প্রেজেন্ট পড়ালেখাটা কেমন হওয়া উচিত এরকম কিছু উপদেশ দিচ্ছিলেন। তো ভাই বললেন যে প্যারা নিস না, তোকে অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমি বললাম যে না ভাই, আসলে ব্যাক ইন মাই ফার্স্ট ইয়ার আপনি আমাকে এরকম কিছু কথা বলেছিলেন এবং এটা আমি মনে রেখেছি। তো সিনিয়ররা যারা এনকারেজ করে, যারা ভালো কথা বলে, তাদের এই বিষয়গুলোকে নিতে হবে। এইটা আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে করি, সেটা মেডিকেল কলেজে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পড়ালেখার পাশাপাশি সুযোগ পেলে অংশগ্রহণ করা। আমাদের মেডিকেল কলেজগুলোতে আমরা যারা পড়ালেখা করি তারা সবাই কোনো একটা বিষয়ে যে খুব এরকম হতে হবে তা না। নিজের আগ্রহ থাকলে ডিবেট, সেটা হলো পাবলিক স্পিকিং, এক্সটেম্পোর, যে কোনো ধরনের কালচারাল ফেস্টিভ্যালস যেগুলো মেডিকেল কলেজে হয়, অংশগ্রহণ করলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স সেটা গ্রো করে, যেটা পরবর্তীতে মেডিকেল কলেজ শেষ করে আসার পরে চাকরি জীবনেও অনেক সময় উপকার পাওয়া যায়। বিশেষ করে সরকারি চাকরি যারা করে তারা কিন্তু উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রচুর ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করে। সেই ক্ষেত্রে একজন কনফিডেন্ট চিকিৎসক কিন্তু পেশেন্ট পার্টিকে একটা ক্লিনিক্যাল প্ল্যানিং খুব সুন্দর করে বোঝাতে, আগে থেকেই যদি ওর এই ধরনের কথা বলার একটা অভ্যস্ততা থাকে। এছাড়াও আমাদের পরীক্ষাগুলো কিন্তু পুরোপুরি ভাইবা নির্ভর। তো এই ভাইবাতে আপনাকে মুখের জড়তাটা সারানোর
জন্যও প্রচুর বারবার যা পড়ছি সেগুলোকে বলতে হবে, কথা বলার প্র্যাকটিস করতে হবে। প্রতিটা ভাই কিন্তু ইংরেজিতে দিতে হচ্ছে। মেডিকেল কলেজের পরবর্তীতে যারা বাংলাদেশের বাইরে যেতে চায় তাদের জন্য কিন্তু আইএলটিএস করতে হয়। অর্থাৎ আপনি পাবলিক স্পিকিং জাতীয় জায়গায় যদি ইংরেজিতে কথা বলারও সুযোগ থাকে সেখানেও নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে। লাস্টলি আমি মনে করি যে আমাদের মেডিকেল কলেজে আমরা যেন হাসতে ভুলে না যাই, আমরা যেন বিশ্রাম নিতে ভুলে না যাই, আমরা যেন নিজের যত্ন নিতে ভুলে না যাই। আমাদের ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, মেডিকেল কলেজের আগে যে ফ্রেন্ডসরা ছিল তাদের সাথে ওয়েল কানেক্টেড থাকি। আর মেডিকেল কলেজ যেহেতু বিশ্ববিদ্যালয়ের মতন একটা বড় গণ্ডি নয়, খুবই ছোট গণ্ডি, সবাই সবাইকে মোটামুটি চেনে, সেই জায়গাতে এমনভাবে লাইফটাকে আগায় নেই যেন এটা একটা গুড মেমোরি হয়ে থাকে মেডিকেল কলেজের পরবর্তী সময়ে। এবং যেহেতু আমার ফ্যামিলিতে আমার কাজিন এবং আমার ওয়াইফের কাজিন দুইজনেই এবার মেডিকেল কলেজে, দুইটা আলাদা আলাদা গভর্নমেন্ট মেডিকেল এবার ভর্তি হচ্ছে, তো তাদের জন্য হোক কিংবা এবার যারা মেডিকেল কলেজে সারা দেশে ভর্তি হচ্ছে তাদের অন্য যে কোনো ছোটো ভাই বোনের জন্য হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য এখন অনেক চিকিৎসকই মেডিকেল কলেজ পরবর্তী বা কলেজ জীবনে বেশ ডিপ্রেশনে থাকে বা এই ধরনের অনেক ইনসিডেন্টস আমরা জানি। তো সেই জায়গাগুলোতে যেন আমাদের নিজেদেরকে ঠেলে না দিই, এই উদ্দেশ্যে। ধন্যবাদ।